ক্রীড়া কার্ডের উদ্বোধন, বেতন কাঠামোয় এলেন জাতীয় ক্রীড়াবিদরা। ৩০ এপ্রিল থেকে শুরু নতুন কুড়ি স্পোর্টস। খেলাধুলাকে পেশা হিসেবে নিয়ে একজন খেলোয়াড় যাতে অর্থনৈতিকভাবে অনিশ্চয়তার মধ্যে না থাকেন, সেই লক্ষ্যেই কিন্তু বর্তমান সরকার একটা সাম্মানিক কাঠামোর আওতায় আনার কাজটি বাস্তবায়ন আজকে শুরু করেছে। জুলাই যোদ্ধাদের সুরক্ষায় আইন হচ্ছে, গণভোট অধ্যাদেশ না হওয়ায় উঠছে না সংসদে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। গণভোট বাতিল হলে আইনি হুমকিতে পড়বে নির্বাচিত সংসদ, মন্তব্য শিশির মনিরের। টালবাহানার অভিযোগ। অবৈধ মজুতের কারণেই পাম্পে জ্বালানি সংকট, বলছে মন্ত্রণালয়। এ পর্যন্ত ২.৫ লাখ টনের বেশি তেল উদ্ধার। চুক্তিতে মরিয়া ট্রাম্প, ইরানের তেল সাম্রাজ্য নিশ্চিহ্নের হুমকি পাত্তা না দিয়ে ইসরায়েলে তেহরানের পাল্টা হামলা। দর্শক, স্বাগত নিউজ 24 সংবাদে। আর পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফয়সাল মাহমুদ এবং আমি সঞ্জিদা ইসলাম। দর্শক দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। এ পর্যন্ত সারা দেশে ৭৬৪ জন হামের রোগী শনাক্ত হয়েছে। বেশিরভাগই ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী ও বরিশালের, এমন তথ্য স্বাস্থ্য অধিদপ্তরের। তবে স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল জানান, এখনও হামের প্রাদুর্ভাব বাড়েনি। এপ্রিলের শুরুতেই আসছে হামসহ ৮ রোগের টিকা। এদিকে বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহায়তার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত। হঠাৎ দেশে বেড়েছে হাম রোগ, যা সাধারণত শিশুদেরই বেশি হয়। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী ও বরিশালে গত কয়েকদিনে বেড়েছে রোগীর সংখ্যা। হাম গ্রীষ্মকালের রোগ হলেও এবছর হঠাৎ করে সারা দেশের হাসপাতালে এ রোগে আক্রান্তের সংখ্যা এতটা কেন বাড়ল? স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ২০১৮ সাল থেকে দেশে হামের টিকার ক্যাম্পেইন হয়নি। এর কারণ হিসেবে কাউকে দোষারোপ না করলেও সরকার এখন এ ব্যাপারে কি পদক্ষেপ নিচ্ছে তা জানালেন স্বাস্থ্যমন্ত্রী। বললেন, ইউনিসেফের মাধ্যমে শিগগিরই হাম সহ আরো কয়েকটি রোগের টিকার ব্যবস্থা হচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের টিকা আসবে। টিকা আসার সাথে সাথে যত তাড়াতাড়ি সম্ভব আমরা টিকা দেওয়ার ব্যবস্থা করব। আমাদের জনগণকে আমরা আশ্বস্ত করতে চাই, আমাদের সকল চেষ্টা অব্যাহত থাকবে এবং এই মিজেলসের আক্রমণের ভিতরে আমরা যেই র্যাপিডলি ভেন্টিলেটর এবং আইসিইউ ইউনিট এবং ওয়ার্ডের ব্যবস্থা করেছি, অতীতে কোনোদিন হয়নি। উইল কন্টিনিউ আওয়ার এফার্ট। টিকার যে পেমেন্টটা, এটা কিন্তু আমাদের অলরেডি আমরা ইউনিসেফকে পেমেন্ট করে ফেলেছি। টাকাটা ইউনিসেফের কাছে আছে। এখন পারচেজ কমিটির মিনিস্টার পেয়ে গেলে আমরা তাদেরকে শুধু অর্ডারটা দিব এবং আমাদের টিকা চলে আসবে ইনশাআল্লাহ। এদিকে সচিবালয় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন সহ একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন স্বাস্থ্যমন্ত্রী এবং প্রতিমন্ত্রী। পরে তারা জানান, আগামী 5 বছরে যুক্তরাষ্ট্র বাংলাদেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে সহায়তা করতে চায়। কাজের পরিধি নির্ধারণে দুই দেশের মধ্যে গঠন করা হবে ওয়ার্কিং কমিটি। We were here today to discuss plans for a new 5-year commitment from the United States focused on global health security, infectious diseases such as drug-resistant tuberculosis, polio, other transnational health threats, technology to help the health system in Bangladesh. আমরা কিভাবে সাহায্যটা নিব, ওনারা কিভাবে সাহায্যটা দেবেন, সাহায্যটা কিভাবে আমরা বিনিয়োগ করব, এভরিথিং ওনারা হয়েছে যে গ্রুপটা ফর্ম করা হবে আমাদের অফিসারদের নেতৃত্বে এবং ওনাদের অফিসারদের নেতৃত্বে, ওই গ্রুপ খুব তাড়াতাড়ি এটাকে ফর্মুলেট করে তারা একটা চূড়ান্ত সিদ্ধান্তে যাবেন। আমরা কি চাই সেটা আমরা তুলে ধরবো, তাদের কি আছে তারা বলবে, এবং আমাদের সরকারের যে পলিসি বাংলাদেশ ফার্স্ট, আমাদের দেশের জন্য যেগুলো দরকার সেগুলোতে জোর দিয়ে আমরা আমাদের এই কোলাবোরেশনটা 5 বছরের জন্য একটা স্ট্র্যাটেজি প্ল্যান করব। সেটা মে মাসের মধ্যে আমরা তৈরি করার চেষ্টা করব। বর্তমানে স্বাস্থ্য খাতে $91 মিলিয়ন বরাদ্দ রয়েছে যুক্তরাষ্ট্রের। এই অর্থায়নের পাশাপাশি আগামী 5 বছরে স্বাস্থ্য খাতে আরও বরাদ্দ দেবে দেশটি। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। দেশজুড়ে হঠাৎ বাড়ছে হামের প্রকোপ, বেশি আক্রান্ত শিশুরা। চিকিৎসকরা বলছেন, দরকার সঠিক সময়ে চিকিৎসা। টিকা নেয়া ও সচেতনতাই পারে এর ঝুঁকি কমাতে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের উপসর্গ শনাক্ত করা এবং কখন রোগীকে হাসপাতালে নিতে হবে তা জানতে হবে। পাশাপাশি দ্রুত টিকার ব্যবস্থা করতে হবে। মাসুদ আল আবুনি জানাচ্ছেন বিস্তারিত।
ঋতু পরিবর্তনের এই সময়ে হঠাৎ বাড়ছে হামের প্রকোপ। এটি মূলত রুবেলা নামের অতি সংক্রামক ভাইরাস দ্বারা সংক্রমিত রোগ, যা হাঁচি কাশি থেকে ছড়িয়ে পড়ে দ্রুত। তবে বেশি আক্রান্ত শিশুরা, ঘটছে মৃত্যুও। আর তাই তো লক্ষণ সম্পর্কে জানা ও হাসপাতালে যাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। শিশুর হালকা জ্বর, একটু কাশি কিংবা চোখ লাল হওয়া অনেক সময় সাধারণ সর্দি কাশি ভেবে অনেকেই এড়িয়ে যান। তবে চিকিৎসকরা বলছেন, সাধারণত 6 মাস বয়সী শিশুদের হাম হলেও এবার 3 মাসের শিশুরাও আক্রান্ত হচ্ছে। হালকা থেকে মাঝারি জ্বর, শুকনো কাশি, নাক দিয়ে পানি পড়া, চোখ লাল হওয়া ও পানি পড়া, শরীর দুর্বল লাগা, এই লক্ষণগুলো 2 থেকে 3 দিনের মধ্যে দেখা দিতে পারে ত্বকে লালচে র্যাশ, যা প্রথমে মুখে শুরু হয়ে ধীরে ধীরে সারা শরীরে ছড়িয়ে পড়লে বুঝতে হবে হামে আক্রান্ত হয়েছে শিশু। লক্ষণ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সঠিক পদক্ষেপ নেওয়া জরুরি। প্রথম কথা হচ্ছে যে মানুষ, বাবা মা, প্রতিবেশী যখনই একটা বাচ্চার জ্বর সাথে সাথে র্যাশ দেখবে, এই লক্ষণ দেখার সাথে সাথেই তাদের উচিত হবে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে পাঠানোর পরে তারা যদি সন্দেহ করে হ্যাঁ সত্যি হাম, তাহলে তারা উচ্চতর কেন্দ্রে পাঠাতে পারে অথবা নিজেরাও ট্রিট করতে পারে। তখন যখন বুঝলো যে এটা হ্যাঁ হাম, সাসপেক্টেড হাম, তখন ওই বাচ্চাকে অন্য বাচ্চা থেকে আইসোলেট করা, আলাদা করে রাখা উচিত। লক্ষণ দেখা দিলে বেশ কিছু নিয়ম মানার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। হাম খুব সহজেই ছড়ায়, তাই শিশুর মধ্যে লক্ষণ দেখা দিলে তাকে অন্য শিশু বা বয়স্কদের থেকে কিছুটা আলাদা রাখতে হবে। হামে কিন্তু সরাসরি কোনো বাচ্চা মারা যায় না। হামে মারা যাওয়ার কারণ হলো যে হাম অন্যান্য রোগের বিরুদ্ধে যে প্রতিরোধ ক্ষমতা সেটা কমিয়ে দেয়, এবং সাধারণত আমরা এগুলো বাচ্চাকেও দেখব যে কোনো নিউমোনিয়া হয়েছে কোনো জীবাণু দ্বারা, ব্যাকটেরিয়া দ্বারা, অথবা ডায়রিয়া হয়েছে, অথবা অন্য কোনো রোগ হয়েছে। সময় মতো সঠিক চিকিৎসা নিলে বেশিরভাগ ক্ষেত্রে এটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব বলছেন বিশেষজ্ঞরা। তাই শিশুর শরীরে ছোট ছোট পরিবর্তনগুলো লক্ষ্য করা, দ্রুত পদক্ষেপ নেওয়ার পরামর্শ তাদের। গাইডলাইনটা এমন ভাবে করতে হবে। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। ক্রীড়া কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো বেতন কাঠামোয় এলেন জাতীয় ক্রীড়াবিদরা। সোমবার রাজধানীর তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে এর উদ্বোধন করেন সরকার প্রধান। জানান, আগামী 30 এপ্রিল থেকে শুরু হচ্ছে নতুন কুড়ি স্পোর্টস। ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা, এই প্রতিপাদ্য ধারণ করে ক্রীড়া ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর তেজগাঁয়ের নিজ কার্যালয়ে 2025 সালে আন্তর্জাতিক পর্যায়ে স্বর্ণপদক জয়ীদের হাতে ক্রীড়া কার্ড, মেডেল ও সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী। এর মধ্যে দিয়ে প্রথমবারের মতো বেতন কাঠামোয় এলেন জাতীয় ক্রীড়াবিদরা। প্রথম তালিকায় 129 জনকে রাখা হয়েছে। পর্যায়ক্রমে অন্তর্ভুক্ত হবে 500 জনের নাম। আন্তরিক শুভেচ্ছা এবং প্রধানমন্ত্রী বলেন, ক্রীড়া প্রতিভা খুঁজে বের করতে আগামী 30 এপ্রিল সিলেট থেকে শুরু হতে যাচ্ছে নতুন কুড়ি স্পোর্টস। 30 এপ্রিল সিলেট থেকে আমরা শুরু করতে যাচ্ছি নতুন কুড়ি স্পোর্টস, এবং একই সাথে ইনশাআল্লাহ এটা সারা দেশে শুরু হবে। খেলোয়াড়রা যাতে আর্থিক অনিশ্চয়তায় না ভোগেন, সে লক্ষ্যে কাজ করছে সরকার, জানান প্রধানমন্ত্রী। খেলাধুলাকে পেশা হিসেবে নিয়ে একজন খেলোয়াড় যাতে অর্থনৈতিকভাবে অনিশ্চয়তার মধ্যে না থাকেন, সেই লক্ষ্যেই কিন্তু বর্তমান সরকার একটা সাম্মানিক কাঠামোর আওতায় আনার কাজটি বাস্তবায়ন আজকে শুরু করেছে। সরকার প্রধান বলেন, সারা বিশ্বে ক্রীড়া এখন পেশা হিসেবে স্বীকৃতি পাচ্ছে, বাংলাদেশও পিছিয়ে থাকবে না। এবং অবশ্যই পৃথিবী যখন এইভাবে এগিয়ে যাচ্ছে, নিশ্চয়ই বাংলাদেশও পিছিয়ে থাকতে পারে না। আমরা ইনশাআল্লাহ পিছিয়ে থাকবো না। পেশাদার খেলোয়াড়দের রাজনীতিতে না জড়ানোর আহ্বানও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। পেশাদার খেলোয়াড়ি জীবনে আপনারা কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর প্রতিনিধি নন বা হবেন না, দয়া করে। আমরা সকলেই যেটা জানি। শাফিয়াস রাসনা, নিউজ 24, ঢাকা। দায় মুক্তি পাবেন জুলাই যোদ্ধারা, তাদের সুরক্ষায় বিল পাশ করা হবে জাতীয় সংসদে, এমনটি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি জানান, 2009 থেকে 24 সাল পর্যন্ত রাজনৈতিক প্রতিহিংসায় দায়ের হওয়া সব মামলা প্রত্যাহারের উদ্যোগ নিয়েছে সরকার। গঠন হয়েছে কমিটি। এদিকে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে সোমবারও দেখা গেছে হট্টগোল। সংসদের প্রথম অধিবেশনের চতুর্থ বৈঠকের শুরুতে সম্পূরক প্রশ্নের জবাব দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। জ্বালানি নিয়ে কথা বলার সময়ই সংসদে হট্টগোল করেন বিরোধী দলের সংসদ সদস্যরা। জ্বালানির কোনো সংকট বর্তমানে বাংলাদেশে নেই।
আচ্ছা, তৃতীয় কথা হচ্ছে এই জ্বালানি মাননীয় স্পিকার, Honorable members, may I humbly request all of you. স্বরাষ্ট্রমন্ত্রী জানান 2009 থেকে 2024 সাল পর্যন্ত রাজনৈতিক প্রতিহিংসার মামলা প্রত্যাহারের কমিটি গঠন করা হয়েছে। বলেন, জুলাই যোদ্ধাদের আইনি ও সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার। 2009 থেকে 2024 পর্যন্ত গণঅভ্যুত্থানের আগ পর্যন্ত যে সমস্ত মামলা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আওয়ামী সরকারের সময়ে, সকল মামলার মধ্যে প্রত্যাহার করার জন্য সেই কমিটির কাছে আবেদন করবেন। এফআইআর, চার্জশিট সহ অন্যান্য তথ্যাদি যেগুলো এই ফরম্যাটে চাওয়া হবে। বিগত সরকারের আমলের দুর্নীতির বিষয়ে কথা বলেন সংসদ সদস্যরা। এছাড়াও কথা বলেন আরো বিভিন্ন বিষয়ে। অনেকগুলো প্রকল্পের মধ্যে এখানে অপচয়, দুর্নীতির ইস্যু রয়েছে। আমাদের সম্পূরক প্রশ্নের বিধিনিষেধ যদি এত কড়াকড়ি ভাবে করেন, তাহলে আমরা কি করে মন্ত্রী পরিষদকে জবাবদিহিতার আওতায় আনবো? সেখানে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যখন সংসদে এসেছেন 1998 সালে, আর আমি জন্ম হয়েছি 1998 সালে, তো সেই জায়গাতে যদি কনভেনশনাল যে ভুল আছে আমরা সেগুলো সংশোধন করতেও রাজি। গত 12 মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছিল, চলবে 30 এপ্রিল পর্যন্ত। সম্ভব ততজন সদস্য। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। গণভোট আদেশ হওয়ায় সংসদে বিল আকারে উপস্থাপন করা হচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বলেন, অন্তর্বর্তী সরকারের বাকি 133টি অধ্যাদেশের মতো গণভোটও যদি অধ্যাদেশ হতো তাহলে সংসদে উপস্থাপনের বাধ্যবাধকতা থাকত। সোমবার সংসদ অধিবেশন শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। অর্ডিন্যান্স নয়, সেজন্য সংসদে উত্থাপিত হয়নি। এটা 133টার অন্তর্ভুক্ত নয়। তা আদেশ সংসদে উত্থাপিত হয় না, এবং এই আদেশটা বৈধ কি বৈধ না সেই বিষয়ে জুডিশিয়ারিতে এখন চ্যালেঞ্জ হয়ে আছে। একটা রিটে রুল জারি হয়েছে, আর আদেশের বিষয়ে আমার অনেক বক্তব্য আছে। এটা রাষ্ট্রপতি আদেশ জারি করতে পারেন না, সেই এখতিয়ার রাষ্ট্রপতির নাই। 17 বছর ফ্যাসিস্টের জুলুম নির্যাতনের বিরুদ্ধে আন্দোলনের ফল ছাত্র জনতার জুলাই গণ অভ্যুত্থান। এটি কারো একক কৃতিত্ব নয়। সুতরাং দ্রুত সংসদে আলোচনার মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন কিশোরগঞ্জ 5 আসনের সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল। সোমবার জাতীয় সংসদে মুলতবি প্রস্তাবে দেয়া বক্তব্যে এই কথা বলেন তিনি। জুলাই সনদ ঐতিহাসিক সনদ। এই আন্দোলন ঐতিহাসিক আন্দোলন। এই আন্দোলন দীর্ঘ 17 বৎসরের আন্দোলন। এই আন্দোলনে আমরা বহু নেতাকর্মী হারিয়েছি, বহুত নেতাকর্মী গুম হয়েছে, বহুত মানুষ হত্যা হয়েছে। অতি সত্বর সংসদে এটা মুলতবি করে আলোচনা আনা হোক। এটা কারো কৃতিত্ব নয়, সকলের কৃতিত্ব। কৃষক, শ্রমিক, মেহনতি জনতা, ডাক্তার, ইঞ্জিনিয়ার সকলে এই আন্দোলনে অংশগ্রহণ করেছে। এই আন্দোলনের বিস্ফোরণ ঘটিয়েছে আমাদের ছাত্র সমাজ। আমাদের ছাত্র সমাজ আমরা 17 বৎসর মিথ্যা মামলা, গুম, হত্যা, জেল, জুলুম, এটার বহিঃপ্রকাশ। গণভোট বাতিল হলে নির্বাচিত সংসদ আইনি হুমকিতে পড়বে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির। সোমবার দুপুরে হাইকোর্ট চত্বরে সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। সব রাজনৈতিক দলের ঐকমত্য হওয়া বিষয়গুলো নিয়ে সরকারি দল টালবাহানা করছে বলেও তিনি অভিযোগ করেন। নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে বিএনপি। দীর্ঘ প্রতীক্ষার পর ক্ষমতায় ফিরে দলটির লক্ষ্য এখন রাষ্ট্র সংস্কার। সেই যাত্রার শুরুতেই দেয়াল হয়ে দাঁড়িয়েছে অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা 133টি অধ্যাদেশ। এ নিয়ে প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামীর সঙ্গে তৈরি হয়েছে তীব্র বিভক্তি। আমি মনে করি দেশের সকল মানুষের ওনার প্রতি আস্থা এবং শ্রদ্ধা আছে। এসব বিষয় নিয়ে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে আসেন জামায়াতের আইনজীবীরা। বলেন, গণভোট বাতিল হলে আইনি হুমকিতে পড়বে নির্বাচিত সংসদ। গণভোট হয়ে যাওয়ার পরে প্রায় 69% পিপলের অপিনিয়নকে ফ্রাস্ট্রেট করে এইরকম কোনো ইনিশিয়েটিভ কারো পক্ষেই নেওয়া উচিত হবে না। নেদার দ্য জুডিশিয়ারি নট দি পার্লামেন্ট। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, গণভোট অধ্যাদেশ, তারপরে হবে গণভোট অ্যাক্ট, তার সঙ্গে নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত নির্বাচনের শিডিউল, সব কিছুর একসাথে সমাধান করতে হবে, অন্যথায় এটি কার্যকর হবে না।
তিনি বলেন, জাতীয় ঐক্যমত কমিশনে ঐক্যমত হওয়া বিষয়গুলো নিয়ে এখন টালবাহানা চলছে। আমাদের বিবেচনায় এগুলো বিচার বিভাগীয় সংস্কার, সাংবিধানিক সংস্কার এবং ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটির সংস্কার প্রক্রিয়াটাকে এজ এ হোল তারা বাধাগ্রস্ত করছেন। তারা দেখেন দুদকের প্রধান সার্চ কমিটি তারা নিগেট করে দিচ্ছেন, মানবাধিকার কমিশনের তদন্ত করার ক্ষমতাকে নিগেট করে দিচ্ছেন, বিচারকদের ইন্ডিপেন্ডেন্স নিগেট করে দিচ্ছেন, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ করার আইনকে নিগেট করে দিচ্ছেন। তাহলে পাশ করছেন কি? রিফর্মের কি হবে? সংস্কারের কি হবে? ঐকমত্য কমিশনের 7 শতাধিক প্রস্তাবের মধ্যে প্রায় 650 বিষয়ে একমত হয় এখনকার সরকারি দল। বাকি গুরুত্বপূর্ণ 50 থেকে 60টি পয়েন্টে ঝুলে আছে মূল রাজনৈতিক ঐক্য। মন্ত্রীগণকে মন্ত্রীপদের শপথ ও গোপনীয়তা। আব্দুল্লাহ মামুন, নিউজ 24, ঢাকা। জ্বালানি তেলের সংকট কাটছেই না। কয়েকটি পাম্পে তেলের সরবরাহ স্বাভাবিক থাকলেও বন্ধ ছিল অনেক পাম্প। কিছু পাম্পে আবার চাহিদা মতো মিলছে না তেল। জ্বালানি মন্ত্রণালয় বলছে, অবৈধ মজুতের কারণেই এই সংকট তৈরি হয়েছে। এ পর্যন্ত অবৈধভাবে মজুত করা 2 লাখ টনের বেশি তেল উদ্ধার করা হয়েছে। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী। রাজধানীর 7 রাস্তা মোড় অলস সময় পার করছেন পাম্পের কর্মীরা। পাম্পে অকটেন ফুরিয়েছে, ডিজেলও প্রায় শেষ। অপেক্ষা ডিপো থেকে তেলবাহী গাড়ি আসার। এক পাম্প থেকে আরেক পাম্পে ঘুরছেন গ্রাহকেরা। কোথাও পাম্প বন্ধ, কোথাও আবার দীর্ঘ লাইন। ভোগান্তি চরমে। তবে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে, পাম্পে যতক্ষণ তেল আছে তার সরবরাহ করছেন। ম্যাক্সিমাম পাম্পই বন্ধ, আপনার 2-4টা পাম্প দিচ্ছে। তো আমাদের যদি 500 টাকার তেল দেয়, যারা রাইড শেয়ার করে তারা তো 500 টাকা তেল দিতে পারবে না। অনেক পাম্পে ঘোরার পরে অল্প পরিমাণে তেল মিলতেছে। বর্তমানে আমরা আমাদের চাহিদা মতোই যেটুকু রিকোয়ারমেন্ট, আমাদের এই পার ডে আমরা রিকোয়ারমেন্ট দিই, অনুযায়ী আমরা অকটেনটা পাচ্ছি, পেট্রোলটা পাচ্ছি। তবে জ্বালানি মন্ত্রণালয় বলছে, সরকারের হাতে যথেষ্ট তেল রয়েছে, কিন্তু অবৈধ মজুদের কারণে সংকট তৈরি হয়েছে। এখন পর্যন্ত সারা দেশে অবৈধভাবে মজুত করা 2,08,000 টন জ্বালানি তেল জব্দ করেছে সরকার, জানিয়েছেন জ্বালানি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব। এ পর্যন্ত আমরা প্রায় 2,08,650 মেট্রিক টন জ্বালানি তেল আমরা উদ্ধার করতে সমর্থ হয়েছি এই বিভিন্ন অভিযানের মাধ্যমে। তার মধ্যে আমরা একটু ভাগ করে দিয়েছি যে ডিজেলে কতটুকু, অকটেনে কতটুকু এবং পেট্রোলে কতটুকু। তিনি জানান, সংকট মোকাবেলায় ভারত থেকে 22,000 টন ডিজেল আমদানি করা হয়েছে। চলতি সপ্তাহে বিভিন্ন উৎস থেকে আসবে আরও 54,000 টন জ্বালানি তেল। আর আগামী 1.5 মাসে 1.5 লাখ টন তেল আমদানি নিশ্চিত হয়েছে। 2টা কার্গো, একটা 30 মার্চ, একটা 3 এপ্রিল, এই দুটো আমরা পাচ্ছি, এটা একদম কনফার্ম চলে আসছে। এখানে আমার প্রায় 54,600 মেট্রিক টন। আগামী 2 মাসের মধ্যে রাশিয়া থেকে 6 লাখ মেট্রিক টন তেল আমদানি করতে যুক্তরাষ্ট্রকে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান তিনি। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা। দেশের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে প্রায় 1.5 লাখের বেশি লিটার জ্বালানি তেল জব্দ করেছে প্রশাসন। গাজীপুরের কোনাবাড়ির আব্দুল আলী ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে প্রায় 34,000 লিটার জ্বালানি তেল জব্দ করা হয়। চট্টগ্রামের সীতাকুণ্ডে অবৈধভাবে মজুত করা প্রায় 25,000 লিটার জ্বালানি তেল জব্দ করেছে প্রশাসন। সোমবার বিকেলে সিডিএ আবাসিক এলাকার পুরাতন তেলের ডিপোতে অভিযান চালিয়ে এইসব তেল উদ্ধার করা হয়। এছাড়া গোপালগঞ্জের কাশিয়ানীতে 510 লিটার জ্বালানি তেল মজুদ রাখা ও অবৈধভাবে বিক্রির দায়ে 2টি প্রতিষ্ঠানকে 1,10,000 টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। চাঁদপুরে অবৈধভাবে জ্বালানি তেল সংরক্ষণ ও বিক্রির অভিযোগে 2 ব্যবসায়ীকে 1 বছরের কারাদণ্ড দেওয়া হয়। আমরা বেশ কয়েকটা জায়গায় রেড দিয়েছি, সেখানে গিয়েছি। আজকে এখানে আমরা প্রায় 25,000 লিটার ডিজেল আমরা এখানে কিন্তু জব্দ করতে সক্ষম হয়েছি। আমাদের জেলা প্রশাসন এবং অন্যান্য পুলিশ বিভাগ এবং আমাদের গোয়েন্দা সংস্থাগুলো আমরা তৎপর রয়েছি এবং তাদেরকে আমরা আইনের আওতায় এনে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করব। সরকারি প্রেস নোট প্রচারের জন্য পত্রিকার মতো টেলিভিশনেও অর্থ দেওয়ার ব্যবস্থা করার প্রস্তাব দিয়েছেন বিভিন্ন চ্যানেলের প্রতিনিধিরা। সচিবালয়ে তথ্য সচিব মাহবুবা ফারজানার সাথে টেলিভিশন ও পত্রিকার প্রতিনিধিদের মত বিনিময় সভায় এই অনুরোধ জানানো হয়। বৈঠকে সরকারের বিজ্ঞাপন প্রচারে মূল্য নির্ধারণ করতে কমিটি গঠনের বিষয়ে আলোচনা হয়েছে। এ সময় সরকারি নির্দেশনা, বার্তা, কন্টেন্ট, বিজ্ঞাপন, অনুষ্ঠান,
টেলিভিশন ও পত্রিকায় যথাযথভাবে প্রচার সম্প্রচারের অনুরোধ জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ বেশ কজন আলোচিত ব্যক্তির দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। এদিকে আলাদা মামলায় সাবেক বিচারপতি ABM খায়রুল হক ও সাংবাদিক শওকত মাহমুদকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আনিসুল হক ছাড়াও নিষেধাজ্ঞা পাওয়াদের মধ্যে আছেন সাবেক ক্রীড়া উপদেষ্টার সহকারী একান্ত সচিব মোয়াজ্জেম হোসেন ও আইনজীবী তৌফিকা করিম। আরও আছেন কসবার সাবেক চেয়ারম্যান মোহাম্মদ রাশেদুল কাউসার ভূঁইয়া ও CIDর পরিদর্শক মোহাম্মদ আশরাফুল ইসলাম। এদিকে খায়রুল হক 2টি হত্যা মামলা এবং শওকত মাহমুদ গ্রেপ্তার হয়েছেন সন্ত্রাস বিরোধী আইনের মামলায়। অন্যদিকে দুদকের মামলায় জামিন পাননি সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। এবারে ইরান ইসরায়েল যুদ্ধ প্রসঙ্গ। ইরানের সঙ্গে চুক্তিতে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন দ্রুত সমঝোতা না হলে নিশ্চিহ্ন করে দেয়া হবে দেশটির তেল সাম্রাজ্য। ইরানের খার্গ দ্বীপ দখলের ইঙ্গিতও দিয়েছেন তিনি। তবে এসব হুমকিকে পাত্তা দিচ্ছে না তেহরান। পাল্টা জবাবে ইসরায়েলের তেল শোধনাগারে হামলা করেছে দেশটি। ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসন বন্ধ না হলেও প্রতিনিয়তই একের পর এক মন্তব্য করে আলোচনার কেন্দ্রে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার দেশটির তেল সাম্রাজ্য নিজেদের কবজায় নেয়ার আশা ব্যক্ত করেন তিনি। ইঙ্গিত দেন খার্গ দ্বীপ দখলের। দেশটিতে মার্কিন স্থল অভিযানের প্রস্তুতির খবরের মধ্যেই খুব দ্রুত একটি চুক্তি হতে পারে বলেও আশাবাদী তিনি। আমরা হয়তো খার্গ দ্বীপ দখল করব, হয়তো করব না। আমাদের হাতে অনেকগুলো বিকল্প আছে। গণমাধ্যমের তথ্য বলছে 1988 সালেই এই দ্বীপটি দখলের কথা বলেছিলেন ট্রাম্প। তবে বিশ্লেষকদের ধারণা এই মুহূর্তে হরমুজ প্রণালী খুলে বিশ্বের তেলের বাজারের অস্থিরতা কমানোই একমাত্র লক্ষ্য ওয়াশিংটনের। তাই হরমুজ প্রণালী খুলে দিতে ইরানকে বাধ্য করতেই দ্বীপটি দখলের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। যদিও যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার বিষয়টি অস্বীকার করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। যুক্তরাষ্ট্রের দাবিগুলো অবাস্তব এবং অযৌক্তিক। পাকিস্তানের বৈঠক আসলে তাদের নিজেদেরই তৈরি করা একটি কাঠামো। আমরা সেখানে অংশগ্রহণ করিনি। এদিকে চলছে পাল্টাপাল্টি হামলাও। ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের তেল শোধনাগারে আগুন লাগার খবর জানিয়েছে গণমাধ্যম। কুয়েতের বিদ্যুৎ ও লবণাক্ত পানি পরিশোধ কেন্দ্রেও হামলা চালিয়েছে ইরান। এছাড়া হরমুজের দায়িত্বে থাকা নৌ কমান্ডার তাংসিরের নিহতের তথ্য স্বীকার করেছে তেহরান। আফরিন মৌ, নিউজ 24। দর্শক, ছিল নিউজ 24 সংবাদে সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।